গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, সুদের সুদ। রমেশ বাহেল যখন মেয়ের কাছ থেকে 25,000 টাকা ধার করে মুনেরকারের ফ্ল্যাটটা কিনেছিলেন, তখন স্বপ্নেও ভাবেননি যে সে টাকা সুদ দিতে হবে তাকে। আর সে সুদের চেহারাটা এমন ভয়াবহ হয়ে দাঁড়াবে। তেমনি তার মেয়ে বিনোদও কল্পনা করতে পারেনি যে সে সুদেরও একটা মূল্য দিতে হবে একদা, এবং সে মূল্য এইভাবেই শোধ হবে। রমেশ বাহেল বর্তমান হরিয়ানা রাজ্যের অধিবাসী হলেও তাদের জীবিকার ব্যবস্থাটা ছিল কাশ্মীরে, এবং সেখানেই বছরের মধ্যে 9-10 মাস কাটত তাদের। দেশেও ভেষজের কারবার। আগে বৈদ্যদের গাছগাছরা শেকড় বাকড় সরবরাহ করেই বেশ চলে যেত, কিন্তু এখন বৈদ্য যারা আছেন তারাও আর ওসব গাছগাছরা ঝঞ্ঝাটে না গিয়ে সোজাসুজি অ্যালোপ্যাথিক ওষুধ কিনে তাই গুড়িয়ে বড়ি করে চালান। তাতে খরচ অনেক কম পড়ে, অথচ কাজও দেয় দ্রুত। তাছাড়া আয়ও বেশি হয়। 10 পয়সা দামের আমাশার বড়ি গুড়িয়ে যখন আমহর বটিকায় রূপান্তরিত হয়, তখন রোগীদের কাছ থেকে অনায়াসে 5 আনা, এমনকি 8 আনাও মূল্য পাওয়া যায় বটিকা প্রতি। ফলে রমেশের বাবা হরিপ্রসাদের আমলে ব্যবসার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছিল। শেষের দিকে একরকম পুরনো পুঁজি ভেঙে ভেঙেই সংসার চালাতে হতো তাকে। কারবার থেকে কিছুই আসত না। রমেশ বুদ্ধিমান লোক। তিনি অন্য নতুন কোনো ব্যবসায় যাবার চেষ্টা না করে এরই চেহারাটা দিলেন পাল্টে। কিছু আয়ুর্বেদীয় পেটেন্ট ওষুধ তৈরি করিয়ে শিশি ভরে লেবেল এঁটে সোজাসুজি অ্যালোপ্যাথির সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়লেন। আর ওষুধের জোরেই হোক বা তার প্রচারের জোরেই হোক, 2-1টি ওষুধ বেশ চালু হয়ে গেল বাজারে। কিন্তু তাতেই তুষ্ট থাকবার মানুষ নন তিনি। ভালো ডাক্তারকে টাকা দিয়ে কিছু কিছু জোরদার ওষুধের প্রেসক্রিপশন করিয়ে নিয়ে তার সঙ্গে কিছু বা কবিরাজি ওষুধ বানিয়ে অনেকগুলো ওষুধ পেটেন্ট করে নিলেন, এবং চতুর্দিকের গ্রামে শহরে বাড়ির দেওয়ালে দেওয়ালে তার বিজ্ঞাপন লেখাতে লাগালেন। ছাপা পোস্টারের থেকে এগুলো দীর্ঘস্থায়ী হয়। কাগজে দিতে গেলে টাকা লাগে, বেশ কিছু টাকা। হরিপ্রসাদ প্রায় কিছুই রেখে যেতে পারেননি, দিল্লিতে সামান্য কিছু জমি ছাড়া। রমেশ সেই জমি বেচে সব টাকাটাই কারবারে লগ্নি করলেন, এবং কিছু পরেই ভুলটা বুঝতে পারলেন। যদি সত্যি সত্যি এসব পেটেন্ট ওষুধ ভালোভাবে চালাতে হয়, তাহলে দিল্লিতে একটা ঘাঁটি থাকা দরকার। আর তেমন ঘাঁটি করে কর্মক্ষেত্র বিস্তৃত করতে গেলে শুধু একটা আপিস ঘর ভাড়া করলেই চলবে না, একটু বাসাও রাখতে হবে। সেই উদ্দেশ্যেই দিল্লির এই ফ্ল্যাট কেনা। ডিডিএতে তার এক ভগ্নিপতি ছিলেন, পূরণ প্রসাদ বলে। তিনি খুব বড় অফিসার, এমনিও ধনী ব্যক্তি। তাকে ধরে এবং কিছু কিঞ্চিত খরচা করে এই ফ্ল্যাটটি বরাদ্দ করাতেও দেরি লাগল না। মুশকিল হলো শেষকালটায়, যখন শুনলেন যারা পুরো টাকা নগদ দেবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের দিয়ে থুয়ে ফ্ল্যাট বাঁচলে তখন কিস্তির প্রস্তাবকদের কেসটা ভাববেন কর্তারা। অর্থাৎ সে এখন অগাধ জলের ব্যাপার। এত কাণ্ড করে তীরে পৌঁছে নৌকো ডুববে নাকি? না, তা হবে না। রমেশ শক্ত করে কোমর বাঁধলেন। এ সুযোগ তিনি ছাড়বেন না। কিন্তু টাকাও অনেক। ফ্ল্যাটের শুকো দরই 48,000 টাকা। অর্থাৎ রেজিস্ট্রি খরচা, জল, আলো এসব আলাদা। তার মধ্যে রেজিস্ট্রি এখন না করিয়ে নিলেও ক্ষতি নেই। তাছাড়া ডিডিএর 48 মাসে বছর, কেউ তাগাদাও দেবে না। কিন্তু জল আলো তো এখনই চাই, তার মানে অন্তত 52,000 টাকা দরকার। থোক। রমেশ গোড়ার দিকে ভেবেছিলেন ধার দেনা করবেন না। ধারের টাকা খটমল বা ছাড়পোকার মতো বাচ্চা পারে। দেখতে দেখতে সুদ
আসল ছাড়িয়ে চলে যায়। তিনি এমনিই টাকা তোলার চেষ্টা দেখলেন। স্ত্রীর জেবর খুব একটা কিছু ছিল না। মার আর স্ত্রীর গহনা বেশিরভাগই চলে গেছে মেয়ের বিয়েতে। সব বেচেও 10,000-এর বেশি উঠল না। এছাড়া পুরনো কিছু এফডি ছিল ব্যাংকে, সেও বেশি নয়। শ্রীনগরে এক চিলতে জমি, কিছু দামি পুরনো আসবাব। কিন্তু যতই যা করুন সব জড়িয়েও 30-এর বেশি উঠানো গেল না। এবার একটু দমেই গেলেন যেন। ব্যাংকেও এর মধ্যে গিয়েছিলেন, তারা ওই পেটেন্ট ওষুধের স্টকের উপর এত টাকা দিতে রাজি নন। ওদের পৈতৃক বাড়ি শহরে নয়, গ্রামের দিকে। সেও ব্যাংক বন্ধক রাখতে রাজি হলেন না। আর কোথাও কোনো উপায় না পেয়েই মেয়ের কাছে গিয়েছিলেন রমেশ। জামাই সরকারি অফিসে কী সব সাপ্লাই দেয়, তার সঙ্গে একটা ছোট কারখানাও করেছে। মিনি গেজার বা জল গরম করার যন্ত্র তৈরি করছে। সম্প্রতি গাড়ি কিনেছে একটা। মেয়েও কোন স্কুলে মাস্টারি করে, অর্থাৎ অবস্থা ভালোই। ঠিক জামাইকে বলতে পারেননি রমেশ। চক্ষু লজ্জায় বেঁধেছিল। বলেছিলেন মেয়ে বিনোদকেই। এটাই তার মস্ত ভুল হয়ে গিয়েছিল। কারণ জামাইও হয়তো একটু চক্ষু লজ্জা বোধ করত শ্বশুরের কাছে দলিলের কথা বলতে। মেয়ের তেমন কোনো সংকোচের কারণ নেই। সে বলল, বাবা, জীবন মরণের কথা তো বলা যায় না, একটা লেখাপড়া করা যাক, সে সঙ্গে নামমাত্র একটা সুদও ধরে দাও। তা সে যা তোমার মর্জি। সে 4%। অবশ্যই সবই জাস্ট একটা ফর্ম। যদি কোনো অঘটন না ঘটে তো এর কোনো দরকারই পড়বে না। তুমি টাকা দিলে আমি তোমার সামনে এগুলো ছিঁড়ে ফেলে দেব। আশা করছি তুমি এখন অনেক দিন বাঁচবে। টাকাটা শোধ দিতেও দেরি হবে না। কথাটা একটু খারাপই লাগলো, কিন্তু তখন আর গত্যন্তর নেই। হাত পেতে নিতেও হলো, দলিলেও একটা সই করতে হলো। টাকা জমা দেবার দিন 20 বাদে চাবিও পেলেন ডিডিএ অফিস থেকে। ঠিক সেই সময় খবর এলো কাশ্মীরে ওদের কারখানার কর্মীরা খুব গোলমাল করছে। ওর ছেলে রাজেশকে গালমন্দ দিয়েছে। একদিন 2-4টে কিলচড়ও খেতে হয়েছে। তার চেয়ে বড় কথা, তারা অবস্থান ধর্মঘট করে বসে আছে। তখনই চলে যেতে হলো রমেশকে। তিনি ফ্ল্যাটের চাবি আর 1,002 টাকা জামাইকে দিয়ে জল ও আলোর ব্যবস্থা করতে বলে, সম্ভব হলে একটা কোলাপসিবল গেট ও খান 3-4 পাখাও যেন লাগিয়ে নেয়। বেশি যা পড়বে তিনি এসেই শোধ করবেন। বারবার সে প্রতিশ্রুতি দিয়ে সেই রাত্রের মেলেই রওনা হয়ে গেলেন। গোলমাল অনেক দূর গড়িয়েছিল, ঠিক অতটা আশঙ্কা করেননি রমেশ। সুতরাং যত তাড়াতাড়ি আসতে পারবেন ভেবেছিলেন, তত তাড়াতাড়ি হয়ে উঠল না। আজকাল করতে করতে প্রথম ছাড়া পেলেন যখন, তখন মাস 6 গড়িয়ে গেছে। তাও ছেলে ছাড়তে চাইছিল না। তার ভয় বাবুজি চলে গেলেই ওরা আবার নিজ মূর্তি ধরবে। রমেশই বুঝিয়ে সুঝিয়ে চলে এলেন। বললেন, ব্যবসা বাড়াবার জন্য তো এত টাকা ধার করে বাড়ি কেনা। ব্যবসা যত বাড়বে ততই এই ধরনের গোলমালও বাড়তে বাধ্য। এসবই একদিন তোমাকে একা মোকাবেলা করতে হবে। আমি তো চিরদিন থাকবো না। তুমি যদি এত ভয় পাও তো চলবে কি করে? ছেলে যে কথায় খুব একটা আশ্বস্ত হলো তা নয়। নিতান্ত চক্ষু লজ্জার খাতিরেই বা অধিকতর বকুনি খাবার ভয়ে চুপ করে রইল। আর সে তথ্যটা আর শুকনো মুখের দিকে চেয়ে রমেশেরও বুঝতে বাকি রইল না। ছেলের কথা, এখানের ব্যবসার কথা ভাবতে ভাবতে সারা পথটাই অন্যমনস্ক হয়ে রইলেন। তাই একেবারে দিল্লি পৌঁছে প্রশ্নটা প্রথম মনে পড়ল, তিনি এখন কোথায় যাবেন? খবর যে না রেখেছেন তা নয়। জামাইয়ের কাছে প্রায় চিঠি দিয়েছেন তার অফিসের ঠিকানায়। সেও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। বাড়ির দখল নেওয়া হয়েছে, জল এসেছে, বাতি জ্বলেছে। পাখার কোলাপসিবলের ব্যবস্থায়ও কোনো ত্রুটি হয়নি। অর্থাৎ একেবারে সোজা নিজের ফ্ল্যাটে ওঠারও কোনো বাধা নেই।
তবে চাবি মেয়ের কাছেই আছে নিশ্চয়ই। তাছাড়া এই দীর্ঘ পথ এসেছেন, একটু স্নানাহারের ব্যবস্থারও প্রয়োজন, তারপর একটু বিশ্রামেরও। তাই তিনি সোজা অশোক বিহারের পথে ধরলেন। মেয়ে জামাই ওখানেই থাকে। ওদের ফ্ল্যাটে পৌঁছে প্রথম ঘা খেলেন রমেশ বাহেল। দেখলেন একটি মাদ্রাজি পরিবার সেখানে বেশ গুছিয়ে গাছিয়ে সংসার পেতে বসেছে। ওর বিস্মিত প্রশ্নের উত্তরে তারা পাল্টা প্রশ্ন করল, আপনি কাকে খুঁজছেন? মিস্টার সুধোদের? তারা তো নিজেদের ফ্ল্যাটে চলে গেছেন, আপনি জানেন না? আপনি তার ফাদার ইন ল বলছেন? তারা ছাড়তেই তো আমরা এ ফ্ল্যাট পেয়ে গেলাম। তাদের ৩,০০০ টাকা পাগড়ি দিয়ে। দারুণ একটা খটকা লাগলো রমেশের। নিজেদের ফ্ল্যাট, সে আবার কি? মেয়ে ফ্ল্যাট কিনল, বাবা মা জানতে পারল না? এত চিঠি লিখেছে জামাই, সেও তো লিখতে পারত। তবে কি? যে অটোরিকশা এসেছিলেন তাতে আবার চড়ে বসে মুনেরকা রওনা দিলেন। সেখানে পৌঁছে দেখলেন জামাই যে ফর্দ দিয়েছিল, কি এসেছে সে ফর্দে কোনো ভুল নেই। তবে কিছু ছাড় আছে, অর্থাৎ সেসব তো এসেছেই, সেসব ছাড়াও অনেক কিছু এসেছে। মেয়ে জামাইয়ের সব জিনিসপত্র, পুরো গৃহস্থালী বলতে গেলে। দুটো ঘর জুড়ে সুন্দরভাবে সাজিয়ে বসেছে ওরা। শুধু বাইরের ঘরটাই রমেশের জন্য খালি রেখেছে। অবশ্য একেবারে খালি নয়, ও সুবিধার জন্য একটা খাটিয়া, দু একখানা চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। টেলিফোনটা ওই ঘরে। তেমনি দরজার সামনের চলনে স্তূপাকার করা জামাইয়ের গেজারের বাক্স, একটা ফ্রিজ। বস্তুত পা বাড়াবার জায়গা নেই কোথাও। রমেশ ক্রুদ্ধ যত হলেন, বিস্মিত হলেন তার চেয়েও বেশি। বিহ্বল কণ্ঠে বললেন, এসব কি? মেয়ে বিনোদ বলল, সে তখন স্কুল যাবার জন্য প্রস্তুত হচ্ছে। কি আবার, ওখান থেকে তোমার জামাইয়ের খুব টানাপোড়েন চলছিল, আর নিজেদের বাড়ি থাকতে মিছিমিছি ওখানে ভাড়া গোনারি বা দরকার কি, তাই চলে এলাম। নিজের বাড়ি মানে? এ বাড়ি আমি কিনেছি আমার কারবারের জন্য, এর মধ্যে তোমরা এসে ঢুকলে চলবে কেন? ওই তো তোমার জন্য বাইরের ঘর রেখে দিয়েছি, থাকবে তো তুমি একা। অফিস ঘর করতে চাও, ২-৩টে চেয়ার পেতে জনা ২ লোকের ব্যবস্থাও খুব হয়ে যাবে। তারা তো দিনভর কাজ করে চলে যাবে, রাত্রে তো থাকছে না। বরং টেলিফোনটা রইল, তোমার কাজের তো সুবিধেই হবে। রমেশ রাগে প্রায় তোতলা হয়ে গেলেন। বললেন, শুধু ২টো চেয়ার পেতে ২জন লোক বসালেই যদি চলতো, তাহলে যথাসর্বস্ব খুইয়ে ফ্ল্যাট কিনতাম না, একখানা ঘর ভাড়া করলেই চলে যেত। বড় করে কারবার ফাঁদবো বলে এখানে আসা। আমার তৈরি মাল এনে রাখতে হবে, কিছু কিছু মাল এখানে তৈরিও করাবো। আমার অনেক জায়গার দরকার, এতেই কুলোনো মুশকিল। বিনোদ বলল, মাল রাখার জন্য ভাবলে নেই, মিস্টার সুদ সে ব্যবস্থা করে রেখেছেন। আমাদের এই ছাদে কাঠ আর অ্যাসবেস্টাস দিয়ে চালা করিয়ে দেবে। ডিডি অফিসারদের মধ্যে মধ্যে কিছু দিলেই চলে যাবে। সে তোমার এই ফ্ল্যাটের ঘরে থেকে ঢের বেশি জায়গা। এবার ধৈর্যচ্যুতি ঘটল রমেশের। বললেন, তোমাকে এত কত্তাতি করতে কে বলেছে শুনি? আমার ফ্ল্যাট আমি যা ভালো বুঝবো করব। তোমরা এর মধ্যে নাক গলাতে এসো না। জাস্ট ক্লিয়ার আউট অফ দিস ফ্ল্যাট। শান্ত কঠিন কণ্ঠে বিনোদ বলল, আমাদের বেরিয়ে যাওয়ার অনেক হাঙ্গামা, তুমি তো এখনো আসোনি। তুমি আরেকটা জায়গা খুঁজে নাও। অর্ধেক টাকা তো আমাদের দেওয়াই আছে, বাকি টাকা দিয়ে দিচ্ছি, তুমি ক্লিয়ার আউট করো। অর্ধেক টাকা মানে? আমি ধার করেছি, সে ধার শোধ করব একদিন না একদিন, সুদ শুদ্ধই করব। নতুন ফ্ল্যাট খুঁজতে যাব কেন? আর সেও তো তখন ওই টাকাটারই প্রশ্ন উঠবে। ধার করেছো সেটা স্বীকার করছো তো? ধরে নাও এটা মর্টগেজ রেখেছো। আমরা মর্টগেজই ইন পজিশনে বলে মনে করো। টাকা শোধ দিলে চলে যাবার কথা চিন্তা করব। এমনি তো আমার এটা প্রাপ্য। সব বেচে ব্যবসা বাড়াচ্ছ, ছেলেকে এনে বসিয়েছ, সেই সব পাবে। আমাদের কি দিলে?
ব্যবসা আমার ঠাকুরদার, তা থেকে আমাদেরকে কিছু পাওনা উচিত নয়? হাওয়েভার, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বিশ্রাম করো। মনিকা স্কুলে গেছে, সে 2টোর সময় এসে পড়বে। আমাদের মেয়েড আছে একটি, লতিকা, সে তোমাকে 2টো রুটি করে দিতে পারবে। আচার আছে, ফ্রিজে দহি আছে, খেয়ে নিও। এই বলে আর কোনো বাদানুবাদের অবকাশ না দিয়ে সে বেরিয়ে গেল। রমেশ অনেক ঝগড়াঝাঁটি করলেন, কিছু কিছু মিষ্ট বাক্য ব্যবহারের চেষ্টা করলেন, কোনো ফল হলো না। মেয়ের কাটা কাটা কথা জামাইকে আড়ালে বুঝিয়ে বলতে গেলেন। তিনি এমনিতেই মিতভাষী, সাহেবদের মতো কাজ ঝাঁকিয়ে নীরবে স্ত্রীর দিকে ইঙ্গিত করল, অর্থাৎ তার কিছু করারও নেই, কোনো বক্তব্যও নেই। যদি কিছু বলতে হয় মেয়েকেই বলে দেখুন শ্বশুরমশাই। বেকুতিক দেখে স্ত্রীকেও আনিয়ে নিলেন। তিনি অথর্ব মানুষ, বাতে পঙ্গু, তাও বহু কষ্ট করে এলেন। মেয়ের কাছে বিস্তর কান্নাকাটি করলেন, পায়ে মাথা ঘুরলেন। ফল হলো কিন্তু বিপরীত। মেয়েও কড়া কড়া কথা শোনাতে লাগল। সে কিছু অন্যায় করেনি, পৈতৃক সম্পত্তিতে তার অধিকার আছে, তাও তো সে অর্ধেক টাকা দিয়েছে। না দিলে তো এ ফ্ল্যাট বাবা কিনতেই পারতেন না। সে যদি অর্ধেকটা ভোগ করে বাবার কি বলার আছে? বেশ তো, সে লিখে দিচ্ছে যে এই ফ্ল্যাটের অর্ধেক অংশ ওকে ছেড়ে দিল। অর্ধেক তো তার কেনাই বলতে গেলে। 25,000 টাকা সে দিয়ে রেখেছে। সে আর কোনোদিন পৈতৃক সম্পত্তি কি ব্যবসার অংশ দাবি করবে না। মা রেগে বললেন, তাহলে তো আমাদের আদালতে গিয়ে দাঁড়াতে হয়। বাবা মা মেয়ের নামে উচ্ছেদের নালিশ করবে, সেই কি শোভন হবে? লোকের কাছে মুখ দেখাতে পারবি? কেন পারবো না? সম্পত্তির জন্য যদি বাবা মা মেয়ে জামাইয়ের নামে নালিশ করতে পারে, মেয়ে জামাই তার জবাব দিলে দোষের হয়ে গেল? জবাব আমার ভালো তৈরি আছে মা। নেহাত রেজিস্ট্রি হয়নি বলে আর ডিডিএ ফ্ল্যাট বছরের মধ্যে বিক্রি করা যায় না বলেই হ্যান্ড নোটের ব্যবস্থা। নইলে অর্ধেক ফ্ল্যাট আমাকে দেবেন, এই শর্তেই বাবা টাকাটা নিয়েছিলেন। প্রমাণ করতে পারবি? দেখা যাক। বিনোদ একটু অর্থপূর্ণ হাসি দিয়ে প্রসঙ্গে পূর্ণচ্ছেদ টানল। এরপর স্ত্রীকে শ্রীনগরে পাঠিয়ে রমেশ কিছুদিন গুম খেয়ে রইলেন। মেয়ের সঙ্গে মুখ দেখা দেখে অবশ্য বন্ধ করতে পারলেন না। এক বাড়িতে, বিশেষ এক ফ্ল্যাটে থেকে সেটা সম্ভব হয় কি করে? কিন্তু আর কোনো সম্পর্ক রইল না। নিজে বাইরে খেতে লাগলেন, এমনকি চা পর্যন্ত একটা হিটার আনিয়ে নিয়ে নিজে করে খেতে লাগলেন। বিনোদের একটা অল্প বয়সী ঝি ছিল লতিকা বলে, সে 2-1 দিন চা নিয়ে এসেছিল, কিন্তু রমেশের মুখের দিকে তাকিয়ে আর পিড়াপিড়ি করতে সাহস করেনি। অল্প বয়সী, প্রায় বিনোদের মেয়ে মনিকার সমবয়সী বলেই বোধ হয় অত অল্পে অব্যাহতি পেল। বিনোদ নিয়ে এলে হয়তো তার মুখের উপর ছুঁড়ে দিতেন। প্রথম প্রথম 2-1 দিন কিছু কিছু ঘোরাঘুরি করেছিলেন। তবু বিনোদের বিশ্বাস উকিলের বাড়ি যাচ্ছেন। তার স্বামীর বিশ্বাস কে এক পুলিশ অফিসার বন্ধু হয়ে আছেন রমেশের, তার কাছে যাচ্ছেন এদের জব্দ করার পরামর্শ চাইতে। কিন্তু দিন কতক পর থেকে একেবারে গৃহগত হয়ে পড়লেন বলতে গেলে। কোথাও যান না, কাউকে ফোনও করেন না, ওর কাছেও কেউ আসে না। সর্দারজির হোটেলে বন্দোবস্ত করেছেন, সেখান থেকে 2 বেলা খাবার আসে, তারাই আবার এসে বর্তন নিয়ে যায়। উনি শুধু চা করেন, সে কাপ ডিশ নিজেই ধুয়ে নেন। এবার বিনোদ যেন একটু ভয় পেয়ে গেল। সে বাপের জ্যেষ্ঠ সন্তান, বাবাকে বিলক্ষণ চেনে, অতীব জেদি লোক। তার চেয়ে বড় কথা, সে জেদ বজায় রাখতেও জানে। তা নইলে ঠাকুরদার মরা ব্যবসাকে এমনভাবে বাঁচিয়ে তুলতে পারতেন না। মেয়ের কাছে এই পরাজয়, বিশেষ এমনভাবে বোকা বনে যাওয়া যে উনি কখনো মেনে নেবেন না, সে বিষয়ে সে নিশ্চিত। আরও তার ভয় হলো, যেদিন আড়াল থেকে দেখল, আজকাল সুযোগ পেলেই আড়াল থেকে লক্ষ্য করে সে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ খাটিয়ে উঠে বসলেন রমেশ, আর তার চোখ দুটোর রং পাল্টে বিড়ালের চোখের মতো দেখাতে লাগল। এটা একটা অদ্ভুত ব্যাপার, ছোটবেলা থেকেই লক্ষ্য করেছে বিনোদ। কি করে হয় তা সে জানে না,
ডাক্তারদের জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা বলেন ন্যাচারাল ফেনোমেনন। এও সাংঘাতিক কোনো সংকল্পের চিহ্ন। ওর মা, ওদের নানা বলেছেন কতবার, বিড়ালের চোখ জ্বললে আর রক্ষে নেই। বিনোদ এবার বাবার সঙ্গে সন্ধি স্থাপনে তৎপর হল। একদিন সকালে সবে ঘুম থেকে উঠে বসেছেন রমেশ। নাতনি মনিকা এক গ্লাস গরম চা আর ট্রেতে 3-4 রকমের বিস্কুট চানাচুর নিয়ে ঢুকল। মনিকা 14-15 বছরের সুন্দরী মেয়ে। এ দেশীয় হিসেবেও আশ্চর্য সুন্দরী সে। শ্বেত পদ্মের মতো রং, মুখ চোখ কপাল দেখলে নূরজাহানের ছবির কথা মনে পড়ে। শান্ত স্বভাবের মেয়ে, গলার আওয়াজটিও ভারী মিষ্টি। মনিকা একরকমের লজ্জা মিনতি মাখা ভঙ্গিতে সামনে এসে দাঁড়িয়ে খুব আস্তে ঈষৎ জড়িত কণ্ঠে বলল, বাবাজি, আমার হাতেও চা খাবেন না? আমি নিজে বানিয়েছি। এতেই বরফ গলল ওর মুখের ওপর, আর রমেশ না বলতে পারলেন না। চা থেকে খাবার অবশ্য লতিকাই তৈরি করে, মনিকা হাতে করে দিয়ে যায় ঘরে। ক্রমে ব্যাপারটা আরও সহজ হয়ে এলো। সোজাসুজি লতিকাই দুপুরের খাবারটা দিয়ে যেতে লাগলো। কারণ মনিকা সব দিন খাওয়ার সময় থাকতে পারে না। তার স্কুল 8টা থেকে 12:30। যাওয়ার সময় তার বাবা স্কুটারে পৌঁছে দেয়, ফেরার সময় সাধারণ বাসে আসতে হয়। ফলে একদিন খুব দেরি হয়ে যায়, 2টোও বেজে যায় কোনো কোনো দিন। সেসব দিনে লতিকাই খাবার দিয়ে যায়। উনিও কোনো বাহানা না করে খেয়ে নেন। এরপর মেয়ে জামাই সম্বন্ধে মনোভাব কোমল না হলেও নাতনির সঙ্গে খুব ভাব জমে উঠল। ওর কোনো পত্রী নেই, এই একমাত্র নাতনি। সুন্দরী মিষ্টি স্বভাবের মেয়ে, ভদ্র শান্ত। রমেশ এতকাল ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পাননি। কাজে কর্মে এসেছেন হয়তো, 1-8 বেলা থেকে চলে যেতেন। তখনও ভালো লাগত, কিন্তু এখন একেবারে মুগ্ধ হয়ে গেলেন। ফলে স্বাভাবিক নিয়মেই এটা ওটা উপহার আসতে লাগলো নাতনির জন্য। আরও 2-4 দিন পরে সে উপহারের বস্তু মহার্ঘ হয়ে উঠল। বিলিতি কলম, রোলেক্স ঘড়ি, ভালো রেশমের সালোয়ার কামিজ, নানা রঙের দোপাট্টা, তার সঙ্গে রং মিলিয়ে জুতো ও সানগ্লাস। দোস্তুর মতো ধনী কন্যার বেশেই সাজিয়ে তুলতে লাগলেন মনিকাকে। এমনকি মা বাবার অনুমতি আনিয়ে 1-8 দিন ভালো ভালো 2-একটা পিকচারও দেখিয়ে আনলেন। বিনোদ শুধু নিশ্চিন্ত নয়, খুশিও হল। ওর স্বামী, বিনোদের ভাষায় মিস্টার সুদ, নিজে উদ্যোগী হয়ে কর্তাদের কিছু কিঞ্চিত সুরাপানের ব্যবস্থা করে ছাদে সেই প্রতিশ্রুত চালাও তুলে দিল। এবার আরও সহজ হলেন রমেশ বাহেল। ভাগ্যকে তিনি মেনেই নিলেন। ওখানে পুত্র পুত্রবধূ, এখানে মেয়ে জামাই। এ বোধহয় ভালোই হলো। বরং মনে মনে মিলিয়ে দেখলেন ওখানে পুত্রবধূর থেকে এখানে মেয়ে জামাই বেশি করছে। তিনি বিস্তর মাল আনিয়ে গুদামজাত করলেন, কাঁচামাল এখান থেকে কিনলেন। 3-4টি লোক আনিয়ে নিজে বসে থেকে এখানেও কিছু কিছু ওষুধ তৈরি করাতে লাগলেন। এখানে দেওয়ালে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা কম, সুতরাং কাগজে বিজ্ঞাপন দিতে লাগলেন। খবরের কাগজের হকারদের সঙ্গে বন্দোবস্ত করে দৈনিক কাগজের ভাঁজে হ্যান্ড বিল বিলি করার ব্যবস্থাও করে নিলেন। এর ফলে বেশ কিছু অর্ডার আসতে শুরু হলো। সেজন্য চিঠি চাপাটি করা দরকার। এত চিঠি হাতে লেখা যায় না, আর তাতে ইজ্জতও থাকে না। তাছাড়া রমেশ ভালো ইংরেজি জানেও না। অনেক ভেবেচিন্তে কিস্তিতে একটা টাইপরাইটার কিনলেন ও সৌরভ হর্ষ নামে একটি ছোকরা মুন্সি বা সেক্রেটারিও নিযুক্ত করলেন। সৌরভ ছেলেটিও কাশ্মীরি, বয়স 23-24, বিকম পাস, টাইপ করতে জানে। ইংরেজি চিঠি খুব ভালো লিখতে না পারলেও কাজ চালিয়ে নিতে পারে। দেখতে অতিশয় সুশ্রী এবং এখনকার ধরনে খুব স্মার্ট। ঠিক হলো রমেশ ওকে আপাতত 250 টাকা মাইনে দেবেন। ওর সঙ্গেই থাকবে, তবে খাওয়ার ব্যবস্থাটা কোনো হোটেলে করে নিতে হবে। সে দায়িত্ব উনি নেবেন না। তবে সন্ধ্যার পর যদি সৌরভ চায় 1-8টা টিউশনি করতে পারে,
কিংবা কোনো পার্ট টাইম চাকরি, তাতে রমেশের কোনো আপত্তি নেই। সৌরভকে বাড়তি উপার্জনের জন্য তেমন ব্যস্ত দেখা গেল না, বরং একরকম যেচে সেধেই মিস্টার সুদের চিঠিপত্র টাইপ করে দিতে লাগলো। সন্ধ্যার সময় মিস্টার বাহেলকে আজকাল এদিক ওদিক যেতে হয়, ব্যবসার কাজেই বেশিরভাগ। যেদিন এক আধটু অবসর মেলে একটু বেরিয়ে বেড়ান, নয়তো পার্কে গিয়ে বসেন। সৌরভ কোথাও বেড়াতেও যায় না, সেই সময়টা বসে বসে মিস্টার সুদের চিঠি ও বিল টাইপ করে দেয়। অনেক সময় চিঠির মুসাবিদাও করতে হয়। সে কৃতজ্ঞতা স্বরূপ বিনোদ ওকেও সকালে চা নাস্তা দেয়, সন্ধ্যার পরও একাধিকবার চা বা কফি জোগায়। কোনোদিন ক্লান্তির অজুহাতে হোটেলে যেতে না চাইলে রমেশের খাবারের সঙ্গে লতিকা ওর জন্য রুটি সবজি নিয়ে আসে, সেই সঙ্গে এক গ্লাস দুধও। মিস্টার সুদ ওকে এর আগে কিছু পারিশ্রমিক দিতে গেছিলেন, সে দুহাত জোর করে তা প্রত্যাখ্যান করেছে। সুতরাং চক্ষু লজ্জার জন্যই এটুকু করতে হয়। মিস্টার সুদ পুরো খাওয়ার ভারটাই নিতে চেয়েছিলেন, বিনোদ অত দায়িত্ব নিতে রাজি হয়নি। এইভাবে মাস 5 কাটবার পর সহসাই কি একটা টেলিগ্রাম পেয়ে সৌরভকে দেশে চলে যেতে হলো। তার কদিন পর থেকেই বিনোদ লক্ষ্য করতে লাগলো মনিকার শরীরটা ভালো যাচ্ছে না। চোখের কোলে কালি, দৃষ্টিতে ক্লান্তির সঙ্গে এক ধরনের বিষণ্ণতা, একটু যেন ভয় ভয় ভাব। আগেই লক্ষ্য করা উচিত ছিল বিনোদের, কিন্তু তার স্কুলে নানা রকমের ঝামেলা চলছে গত কয়েক মাস ধরে। তাছাড়া তার স্বামীর ব্যবসাতেও কিছু কিছু সাহায্য করতে হয়। নিজেই, গাড়ি নয়, স্কুটার চালিয়ে মাল ডেলিভারি দিয়ে আসে। সময় কম, তাছাড়া বাবা আছেন, তিনি মনিকাকে ভালোবাসেন, এই ভেবেই আরও নিশ্চিন্ত ছিল। কিন্তু আর নিশ্চিন্ত থাকা গেল না। আরও কয়েকদিন পর থেকেই বমি করতে আরম্ভ করল। যখন তখন বমি, কিছু খেলেই উল্টি আসে। ফলে এত দুর্বল হয়ে পড়ল যে উঠে দাঁড়াতেই পারে না। স্কুল যাওয়া তো দূরের কথা, এ ঘর ও ঘর করতেই অসুবিধে হয়। বিনোদ ভয় পেয়ে একেবারে এক বিখ্যাত মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেল। তবু তখনও সর্বনাশের পরিমাণ সম্বন্ধে ওর কোনো ধারণা ছিল না। সন্তান সম্বন্ধে মায়েদের দুর্বলতা বিপদের দিকটা দেখতে দেয় না। ডাক্তার দেখিয়ে যখন ফিরে এলো বিনোদ, তার মুখ বজ্রগর্ভ মেঘের মতো। মনিকা গাড়ির কোণে মাথা রেখে কাঁদছে। বাবার সঙ্গে চোখাচোখি হতেই প্রায় বোমার মতো ফেটে পড়ল বিনোদ। এ তোমার কারসাজি, এইভাবে আমাদের সর্বনাশ করলে? তুমি কি মানুষ? সাপের চেয়ে সাংঘাতিক তুমি। উফ, কি পিশাচ তুমি! স্বার্থে মানুষ এরকম রাক্ষস হয়ে যায়, নিজের সন্তানের সর্বনাশ করে, ভেবেচিন্তে হিসেব করে। ইসকা মতলব? রমেশ বাহেল আকাশ থেকে পড়লেন একেবারে। তারপর সব শুনে বললেন, তোমরাই তো কাজ করাবার জন্য তাকে একেবারে আত্মীয় করে নিয়েছিলে। এক খুবসুরত লেড়কি আর এক নওজোয়ান লেড়কা দিনরাত কাছাকাছি থাকলে কি হয় জানো না? তোমরা তো অনপর গাওয়ার লোক নও। তবে আমি তাকে ছাড়ব না, এখনই থানায় যাচ্ছি। তার নামে হুলিয়া বার করে দেবো কাগজে কাগজে, ছবি ছাপিয়ে দেবো বিজ্ঞাপন দিয়ে, যাতে কেউ না তাকে আশ্রয় দেয়। আর থাক থাক, আরও তো উপকার তোমাকে করতে হবে না, ঢের করেছ। ভালো করে চুনকালি না মাখালে বুঝি আর চলছে না আমাদের গালে? এ হুঁশ এখনো হয়নি যে এ অপমান শুধু আমাদের নয়, এ তোমারও। তা হোক, সে আমি মেনে নেব, তাই বলে এত বড় অন্যায় আমি সহ্য করব না। এ তো দস্তুর মাফিক পাপ। হোক মোকদ্দমা, কাগজে কাগজে খবর বেরোক, মানুষ কত বেঈমান নিমক হারাম হতে পারে দেখুক লোকে। না, খবরদার, এসব করতে পাবে না। চাপা গর্জন করে ওঠে বিনোদ। সে তুমি যাই বলো, এ বেঈমানি আমি কিছুতেই সহ্য করব না। এরপর ওই মেয়েটার মুখের দিকে চাইব কি করে? না, সে হবে না। পুলিশ কিছু না করে আমি পয়সা খরচ করে কাগজে কাগজে বিজ্ঞাপন দেব। অত কিছু করতে হবে না মিস্টার বাহেল, তোমাকে বাবা বলতে আমার লজ্জা করছে। এরপরও পরিচয় দিতে অপমান বোধ হবে। আমরা এখানে আর থাকবো না, বলেই যাচ্ছি। এখানে থেকে তোমার মুখ দেখলে খুন করতে ইচ্ছে করবে আমাদের।
হয়তো কোনোদিন করেই ফেলব। তবে আমরা চলে যাব ঠিকই, কিন্তু ছাড়বো না সহজে। যে ফ্ল্যাটের জন্য এই কাজ করলে সে ফ্ল্যাট তোমাকে ভোগ করতে দেব না। টাকার জন্য নালিশ করে আমি নিলামে তুলিয়ে ছাড়ব। বেশ তো, করে দেখো না নালিশ। এবার বেশ শান্ত কণ্ঠে বলেন রমেশ। তুমিই তো বললে সাপের চেয়ে সাংঘাতিক, সেই পরিচয়টাই তাহলে পুরোপুরি দিয়ে দেব। আবারও চোখ দুটো বিড়ালের মতো জ্বলে উঠল রমেশ বাহেলের। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প সুদের সুদ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা রইল।